দর্শক স্বাগত জানাচ্ছি বিজনেস টাইমসের সঙ্গে আছি আমি রিয়াজ হাসান। দেশীয় পণ্যের প্রচার প্রসার এবং বিপণন বাড়ানোর উদ্দেশ্যে 1995 সাল থেকে বাংলাদেশে হয়ে আসছে বাণিজ্য মেলা। এবার এর 30তম আয়োজন এবং এবার পঞ্চমবারের মতো বাংলাদেশ চায়না এক্সিবিশন সেন্টারে কিন্তু এটি আয়োজন করা হচ্ছে এবং সেই আয়োজনের নানা দিক নিয়ে আলোচনা করব। বিশেষত এই ধরনের আয়োজন কতটুকু আমাদের বাজার বৃদ্ধি করতে পেরেছে, আমাদের রপ্তানিতে কি ধরনের প্রভাব রেখেছে, এই 30 বছরে আসলে এই মেলা থেকে আমরা কি কি পেয়েছি এবং ভবিষ্যতে এটাকে আরো কিভাবে কার্যকর করা যায় এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের আলোচনার জন্য আমাদের সাথে আজকে এখানে আছেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান জনাব হাসান আরিফ এবং আমাদের সাথে আছেন এগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট KSM মুস্তাফিজুর রহমান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে আমরা আলোচনার বিষয় ঠিক করেছি 30 বছরে বাণিজ্য মেলা প্রাপ্তি ও প্রত্যাশা। আমরা বিষয় আলোচনায় ঢোকার আগে গতকালকে উদ্বোধন হয়েছে, আমরা সেই উদ্বোধনের নিউজটা দেখে নিই। 1995 থেকে 2026 ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় 3 দশকের ধারাবাহিকতা। শনিবার জমকালো আয়োজনে পর্দা উঠল 30তম আসরের। আমি বাণিজ্য মেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি। রাজধানীর অদূরে নারায়ণগঞ্জের পূর্বাচলে স্থায়ী ভেন্যুতে সকালে মেলার উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে দেশের সক্ষমতা প্রদর্শনীতে এ মেলার কোনো বিকল্প নেই। এই মেলা বাণিজ্য, শিল্প এবং অর্থনৈতিক উন্নয়নে আমাদের অগ্রগতিকে প্রতিফলিত করে এবং ঐতিহ্যবাহী হস্তশিল্প থেকে আধুনিক প্রযুক্তি চালিত পণ্য উৎপাদন, বহুমুখীকরণ আমাদের সক্ষমতাকে প্রদর্শন করে। মেলায় অংশগ্রহণের মাধ্যমে নতুন বাজার সম্পর্কে ধারণা পাবেন উদ্যোক্তারা, বলেন বাণিজ্য উপদেষ্টা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দীর্ঘদিন ধরে এমন একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে যা পণ্যের উৎপাদককে ভোক্তার সঙ্গে, উদ্যোক্তাকে বিনিয়োগকারীর সঙ্গে এবং বাংলাদেশকে বিশ্ব বাজারের সঙ্গে সংযুক্ত করে চলছে। আন্তর্জাতিক বাণিজ্য মেলা উপলক্ষে দেয়া বিশেষ বিবৃতিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, মেলায় অংশগ্রহণকারী সকল দেশ এবং প্রতিষ্ঠানকে পারস্পরিক সহযোগিতা এবং অংশীদারিত্বের চেতনায় একসঙ্গে কাজ করতে হবে। বলেন, অন্তর্বর্তী সরকার অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে বদ্ধপরিকর। এবারের মেলায় বরাদ্দ দেওয়া হয়েছে 324টি দেশীয় ও বিদেশি উৎপাদক রপ্তানিকারক প্রতিষ্ঠান। মেলায় নিষিদ্ধ পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। জি, দেখছিলাম প্রতিবেদন। আসলে 30তম এই আয়োজন আমরা প্রায় 30 বছর প্রতি বছরের জানুয়ারিতে আমরা বোধহয় এই আয়োজনটা করে থাকি। এটা আমাদের অর্থনীতিতে কতটুকু ভূমিকা রাখতে পেরেছে এখন পর্যন্ত? ধন্যবাদ। 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা গতকাল শুরু হলো। আমরা রিপোর্টে দেখছিলাম এই বাণিজ্য মেলা আসলে এখন দেশের সর্ববৃহৎ বাণিজ্যিক অনুষ্ঠানে পরিণত হয়েছে এবং যেহেতু বছরের প্রথম দিন বা প্রথম মাসে এটি শুরু হয়ে থাকে, বছরটা শুরুই হয় যেন এই বাণিজ্য মেলার মাধ্যমে। যেহেতু এটি একটা B2C মেলা, এখানে সমস্ত দর্শকের জন্য একটু উন্মুক্ত থাকে, কিন্তু এই মেলার মাধ্যমে আমরা আমাদের দেশীয় পণ্য এবং দেশীয় শিল্পের যে বিকাশ সেটিকে আসলে তুলে ধরার একটা প্রয়াস পাই। বাংলাদেশের যেটা সবচাইতে ভালো পণ্যগুলি, সবচাইতে ভালো প্রতিষ্ঠানগুলো তাদের পণ্যর সম্ভার নিয়ে আসেন। আমরা বলতে পারি যে একই ছাদের নিচে বেস্ট অফ বাংলাদেশকে আসলে আমরা দেখতে পাই এই মেলার মাধ্যমে। এবং যেহেতু এটি একটা আন্তর্জাতিক মেলা, এখানে দেশের পাশাপাশি বিদেশি ক্রেতা এবং বিক্রেতারা আমাদের অংশগ্রহণ করছেন এবং বিদেশি ক্রেতারা একটা পরিদর্শন করছেন, বিভিন্ন সংস্থা তারা পরিদর্শন করছেন। তারাও কিন্তু আমাদের দেশের যে অগ্রযাত্রা, শিল্প খাতে এবং রপ্তানি খাতের যে অগ্রযাত্রা, সেটি তারা প্রত্যক্ষ করেন। সব মিলিয়ে এটি একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মেলায় পরিণত হচ্ছে, যার মাধ্যমে আমরা দেশের সার্বিক উৎকর্ষ শিল্প খাতে আমরা বিশ্বের কাছে তুলে ধরার একটা প্রয়াস পাই। জি, বিশ্বের কাছে তুলে ধরার জন্য আসলে আমাদের এই শিল্প এবং বাণিজ্য তুলে ধরার জন্য এটা একটা প্রয়াস। একটু জনাব মুস্তাফিজ, আপনার কাছে আসতে চাই, এই যে এই বিশ্বের কাছে তুলে ধরা এবং এটি ধারাবাহিকভাবে তুলে ধরা হচ্ছে এই মেলা এবং অন্যান্য অনেক কিছুর মাধ্যমেই, কিন্তু এই মেলাটা কতটুকু, যেহেতু আপনি একজন রপ্তানিকারকও বটে, এবং কতটুকু আমাদের রপ্তানি এবং ব্যবসায় ভূমিকা রাখতে পারছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। ভূমিকা রাখার কথা যদি 30 বছরে যদি আপনি একদম অঙ্ক দিয়ে বিচার করেন, তাহলে আমাদের ডোমেস্টিক মার্কেটে, যেটা আমাদের স্থানীয় বাজারে
এই পণ্যের যে বিক্রয় যে ট্রানজেকশন, এটা কিন্তু একটা অনেক বড় ভূমিকা রেখেছে। মেলাটার নাম যেহেতু আন্তর্জাতিক বাণিজ্য মেলা, দেশের পণ্য এবং প্রযুক্তিকে বহির্বিশ্বের কাছে তুলে ধরার কিন্তু এটাই একটা অন্যতম প্রধান একটা মাধ্যম, যেটার মধ্য দিয়ে পৃথিবীর বহু দেশ, বিশেষ করে চায়নার কথা যদি বলেন, তাদের অর্থনীতিটা কিন্তু ৮০ সাল পর্যন্ত তারা এটা উন্মুক্ত ছিল না। তারা এই ক্যান্টন ট্রেড ফেয়ার, এই ধরনের বিভিন্ন মেলার মধ্য দিয়ে এটাকে বহির্বিশ্বে তাদের পণ্যকে প্রযুক্তিকে প্রসারিত করে, দেখুন মনে হবে যেন ৮০ সালের পরে চায়না স্বাধীন হয়েছে। এগুলো তাদের অসাধারণ ভূমিকা পড়েছে। আজকের বক্তব্যে যদি মাননীয় বাণিজ্য উপদেষ্টার বক্তব্য এবং সচিব মহোদয়ের বক্তব্য যদি দেখেন, তিনি বলেছেন যে আমাদের সক্ষমতা প্রদর্শনের একটা অন্যতম প্রধান এই মেলা হতে পারে। আপনি যদি অঙ্ক দিয়ে প্রমাণ করতে চান আন্তর্জাতিক বাণিজ্যে এটা প্রভাব পড়েছে কতটুকু, আমি বলবো যে এটার তাৎপর্যপূর্ণ কোনো প্রভাব আমরা ফেলতে পারিনি। আমাদের আভ্যন্তরীণ বাজারে আমাদের যেগুলো পণ্য উৎপাদন হয় সেগুলো আমাদের ক্রেতার কাছে আমরা গেছে। আন্তর্জাতিক বাজারে যদি যাইতো তাহলে আমাদের রপ্তানির ৮৬% রপ্তানি আমরা একটা গার্মেন্ট শিল্পের উপরে। আমাদের এই আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে পোশাক শিল্পের তো কোনো অর্ডার আমরা পাই না, যেটা আমরা ম্যাথমেটিক্যালি যেটা দেখি যে আমাদের রপ্তানি বাণিজ্যটা এক জায়গায় এক পায়ের উপর একটা দেশ দাঁড়ায় আছে। এটার যে ডাইভার্সিফিকেশন যেটা দরকার, এটার যে মার্কেট ডাইভার্সিফিকেশন এবং পণ্যের যে ডাইভার্সিফিকেশন, সেটা আমরা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বা আমাদের দেশের যে উৎপাদন নীতি এবং রপ্তানি নীতিমালায় আমরা সেটা প্রভাব ফেলাতে পারিনি। যদিও আমাদের অর্থনীতিটা ধরুন ৫৪ বছরে এটা খুব মানে যে ছোট আছে তা না, এটা পৃথিবীর ৩৭তম অর্থনীতির দেশ হয়েছে। এর মধ্যে আমাদের ডোমেস্টিক মার্কেট বড় হয়েছে, আন্তর্জাতিক বাজারেও আমাদের পণ্য গেছে। আন্তর্জাতিক বাণিজ্য মেলা এটাকে প্রভাবিত করে, কিন্তু আমরা যদি ধরে ধরে ঠিক করতে পারতাম যে আমাদের কৃষি সেক্টরে আমাদের শিল্পগুলো কোন জায়গায় করা প্রয়োজন আছে, কোনটা আমাদের দেশের স্বার্থে অগ্রাধিকার খাত চিহ্নিত করা দরকার, শিল্প খাতে ভারী শিল্পর ক্ষেত্রে আমরা কোনটা করতে পারি, আমাদের কাঁচামাল যেগুলো উৎপাদনের কথা, যেমন ধরুন ফার্মাসিউটিক্যালের র ম্যাটেরিয়ালস আমরা এখনও আমদানি নির্ভর, অ্যাগ্রোকেমিক্যালসের যে ওই কাঁচামাল যেটা র ম্যাটেরিয়ালস অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট এখানে বানানো সম্ভব। এখানে বানানো তো দূরের কথা, আমরা ওই র ম্যাটেরিয়ালসটাই আমরা আমদানি করতে ১০০ রকমের বাধা করে রাখা হয়েছে। তো যদি আপনি শুধু একটাকে আমরা ধরে রাখলাম যে আমরা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রতি বছরে করব, আমরা ৩০টা করেছি, কিন্তু এর সাথে যে ব্যাকওয়ার্ড সাপোর্ট যেটা আমার অগ্রাধিকার শিল্পটা কোনটা, আমি সেটার আমরা নীতিগতভাবে আমি তার পাশে দাঁড়াতে পারছি কিনা, এই জায়গাটা আমাদের যখন মিলাবো তখন আমাদের বাণিজ্য উপদেষ্টা মহোদয় যে কথাটা বলেছেন এবং আজকে সচিব মহোদয় যেটা বলেছেন সেটা ১৬ আনা পরিপূর্ণ হবে। ইয়েস, আমাদের প্রযুক্তি এবং আমাদের পণ্যকে দেশে এবং বহির্বিশ্বে প্রদর্শন এবং আমাদের বাণিজ্য বৃদ্ধি করার জন্য এই মেলা একটি অন্যতম প্রধান বছরের শুরুতে একটা হাতিয়ার হিসেবে কাজ করবে, হাতিয়ার হিসেবে কাজ করতে পারতো। জি, একটু আপনার কাছে আবারও একটু আসি জনাব হাসান আরিফ। সেটা হচ্ছে এই যে একটা ভালো বিষয় এখানে আসলো যে আসলে আমাদের যে সক্ষমতা, সেই সক্ষমতা প্রদর্শন আমরা চাইলে এই মেলা দিয়ে করতে পারতাম এবং আমাদের যে যারা বিভিন্ন রাষ্ট্রদূতরা আছেন তাদেরকে আমরা এখানে আমন্ত্রণ করতে পারতাম, বা ওই সময়টার মধ্যে ইন্টারন্যাশনাল যে ব্যবসায়ী প্রতিনিধি যারা আছে তাদেরকেও আমন্ত্রণ, এটাকে আমরা কি ওইভাবেই ব্যবহার করতে পারতাম কিনা বা কোনো ঘাটতি আছে কিনা? না, আমরা সেভাবেই করছি। আচ্ছা। গতকালের উদ্বোধনী অনুষ্ঠানেও যদি আপনারা গিয়ে থাকেন দেখবেন যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা কিন্তু সেখানে যোগদান করেছেন এবং সেখানে উদ্বোধন অনুষ্ঠানের উত্তর যে বিভিন্ন মত বিনিময় বা নেটওয়ার্কিংয়ে তারা দীর্ঘ সময় ছিলেন। আমাদের উপদেষ্টা মহোদয় এবং আমাদের অন্যান্য কর্মকর্তার সাথে তারা ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে তারা মত বিনিময় করেছেন। সক্ষমতার বিষয়টা যদি আমি একটু সুযোগ নেই এখানে কথা বলার, তাহলে এই আন্তর্জাতিক বাণিজ্য মেলার পাশাপাশি আমরা কিন্তু এবছরই অর্থাৎ ২০২৫ সালে প্রথমবারের মতো গ্লোবাল সোর্সিং এক্সপো বাংলাদেশে আমরা আয়োজন করেছি এবং সেখানে এই অ্যাপারেল সেক্টরের পাশাপাশি আরও ৭টি সেক্টরকে আমরা তুলে ধরেছি বিশ্বের কাছে এবং সেই মেলাটি ছিল সম্পূর্ণ একটি B2B মেলা। প্রথমবারের মতো বাংলাদেশে রপ্তানি ইউনিয়ন বোর্ড আয়োজন করেছে। এই জাতীয় মেলা এখন থেকে আমরা নিয়মিত আয়োজন করব বাংলাদেশে। পাশাপাশি বিশ্বের বিভিন্ন সেক্টর, আমাদের বিভিন্ন সেক্টরকে গুরুত্ব দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে ৪৬টি
আন্তর্জাতিক মানের মেলাতে 2025-26 অর্থ বছরে রপ্তানি উন্নয়ন ব্যুরোর সহযোগিতায় বাংলাদেশের রপ্তানিকারকরা অংশগ্রহণ করবে। এভাবে রপ্তানি উন্নয়ন ব্যুরো কিন্তু বাংলাদেশের সব ক্ষেত্রের সক্ষমতা অর্থাৎ রপ্তানি পণ্যর বৈচিত্র্যায়ন এবং সেই সাথে রপ্তানি গন্তব্যের বৈচিত্র্যায়নের জন্য কাজ করে যাচ্ছে। জি, এইবারকার মেলাতে আমরা যতটুকু জানি আপনার 8টা পণ্য, বিশেষ আমাদের সম্ভাবনাময় রপ্তানি সম্ভাবনাময় 8টা পণ্যকে আপনারা বিশেষ করে আলাদা একটা প্যাভিলিয়ন বা এই ধরনের প্রদর্শনীর কথা আমরা শুনেছি, সেটা কি এবার হচ্ছে কিনা বা হয়েছে কিনা? জি, আমরা এবার আমাদের রপ্তানি পণ্য এবং রপ্তানি কারকদের সক্ষমতাকে তুলে ধরার জন্য, এটাকে একটু প্রমোট করার জন্য দর্শকদের কাছে আমরা একটি এক্সপোর্ট এনক্লেভ স্থাপন করেছি, যেখানে আমরা 7টি সেক্টরকে আমরা ফোকাস করছি এবং এটি যে শুধু সারা মাস ব্যাপী আমরা 7টি সেক্টরকে রাখবো এমন না, আমরা প্রয়োজনে এবং চাহিদা ভিত্তিতে এটাকে আমরা আরো বাড়াতেও পারি আর কি। এভাবে আমরা এই 7টি সেক্টরকে আমরা তুলে ধরছি, যাতে করে শুধু অ্যাপারেল সেক্টর উপর যে একমাত্র নির্ভরতা আছে আমাদের, সেটিকে আমরা একটা বৈচিত্র্যায়ন ঘটাতে পারি এবং অন্যান্য পণ্যের যে আমাদের সম্ভাবনা আছে সেটিও আমাদের দেশীয় এবং বিদেশি ক্রেতাদের কাছে তুলে ধরতে পারি। জি, আমরা মনে করি যে শুধু পোশাক খাতের উপর নির্ভর করে একটা দেশের অর্থনীতি তো চলতে পারে না, এটার ভ্যারিয়েশন দরকার আছে। একটা বিরতি নেওয়ার সময় হয়েছে, আপনারা দুজন একটু থাকুন, বিরতির পর আবারও ফিরছি। দর্শক, চলছে বিজনেস টাইমস, একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আরেকবার স্বাগত জানাচ্ছি বিজনেস টাইমসের সঙ্গে আছে রিয়াজ সাজান। আমাদের আজকে আলোচনার বিষয় 30 বছরের বাণিজ্য মেলা, প্রাপ্তি ও প্রত্যাশা। আমাদের সাথে আজকে আলোচনার জন্য আছেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান হাসান আরিফ এবং আমাদের সাথে আছেন বাংলাদেশ এগ্রো কেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট KSM মুস্তাফিজুর রহমান। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম আমাদের সক্ষমতা প্রদর্শনের জন্য আসলে নানা ধরনের বিষয়গুলো উঠে এসেছে, বিশেষ করে পোশাক খাতের উপর যে আমাদের নির্ভরশীলতা সেই প্রসঙ্গ উঠে এসেছিল। আমরা একটু মেলা প্রসঙ্গে একটু আলোচনা করি যে এইবারের মেলায় উল্লেখযোগ্য দিক আপনারা কি কি রেখেছেন, যেটা সাধারণকে আকর্ষণ করবে এবং পাশাপাশি আমাদের বিজনেসটাকেও সম্প্রসারণ করবে, একটু আরেকবার একটু শুনি। জি, এবারকার 30তম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আমাদের অংশগ্রহণকারীর সংখ্যা 327টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে এবারকার মেলায়। এবারকার মেলাতেও আমরা টিকেটিংয়ের ব্যবস্থা করেছি আমাদের সাধারণ দর্শনার্থীদের জন্য। মেলায় যাতায়াত সহজ করার জন্য সরকারি সংস্থা BRTC প্রায় 2 শতাধিক ডেডিকেটেড বাস ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর এবং নরসিংদী থেকে দর্শকদের এই মেলা প্রান্তরে নিয়ে আসবেন। এবং সেই সাথে সাথে আমরা এক্সপোর্ট এনক্লেভের কথা বললাম এবং একটি স্কোয়ার করেছি আমরা, জায়গা বাংলাদেশের স্কোয়ার, যেখানে বাংলাদেশের যে ঐতিহ্যবাহী যে আমাদের গৌরবময় যে অধ্যায়গুলো অর্থাৎ 52-র ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ এবং 24-এর এই গণ অভ্যুত্থানের যে আমাদের বীরত্ব গাথা আমরা নতুন প্রজন্মের জন্য আমরা তুলে ধরব। এখানে একটি বিশেষ দিক এবারকার মেলায় আমরা প্রথমবারের মতো আমাদের এই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাকে আমরা পলিথিন, শপিং ব্যাগ এবং প্লাস্টিক, সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত ঘোষণা করেছি। শুধু তাই না, যাতে দর্শনার্থীরা এই পলিথিন শপিং ব্যাগের পরিবর্তে বিকল্প হিসাবে পরিবেশ বান্ধব পাটের তৈরি ব্যাগ পেতে পারেন, সেটিরও ব্যবস্থা করা হয়েছে বস্ত্র পাট মন্ত্রণালয়ের সহায়তায়। অর্থাৎ সরকারি সহায়তায় তারা অত্যন্ত ভালো মানের পরিবেশ বান্ধব ব্যাগ পাবেন হ্রাসকৃত মূল্যে, সেটিও একটি আশার কথা। আমরা বিভিন্ন বিষয়ভিত্তিক সেমিনার আয়োজন করব মেলা চলাকালীন সময়ে এবং সিনিয়র সিটিজেনদের জন্য 2টো সিটিজেন কর্নার করা হয়েছে, শিশুদের জন্য 2টো শিশু পার্কের ব্যবস্থা থাকছে। এভাবে মেলাটিকে আমরা দর্শকদের জন্য শুধু মেলা না, একটা বিনোদনের কেন্দ্র হিসেবে পরিণত করছি, যাতে সবাই আকৃষ্ট হয়ে এই মেলায় আসেন এবং বাংলাদেশের এই বৈচিত্র্যময় এবং খুব মানসম্পন্ন পণ্য সম্ভারের সাথে পরিচিত হন। 11টি দেশ এবার অংশগ্রহণ করছে, মানে এই মেলায় 11টি প্রতিষ্ঠান 6টি দেশ থেকে। আচ্ছা, 6টি দেশ থেকে 11টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। তারাও তাদের পণ্য প্রচার প্রসার করতে পারবে, তারাও তাদের পণ্য তুলে ধরছে এবং এর মাধ্যমে দেশীয় পণ্য এবং বিদেশি পণ্যের যারা উদ্যোক্তা আছেন তারা তাদের পণ্যের একটা তুলনামূলক বিশ্লেষণও করতে পারবেন এবং আমরাও যারা ক্রেতা আছি আমরা বুঝতে পারবো যে বাংলাদেশের পণ্যর উৎকর্ষ কতদূর পৌঁছলো আর কি। জি, একটু মুস্তাফিজুর রহমান আপনার কাছে আসতে চাই। আমরা আলোচনা করছিলাম যে শুধু পোশাকের উপর নির্ভরশীল না থেকে অন্যান্য পণ্য বা সামনে নিয়ে আসার বিষয়টি, এই যে এই ধরনের মেলা আপনি বলছেন যে আমরা হয়তো আরো ভালো করতে পারতাম, কিন্তু এখন যদি আমরা এখন থেকেও ভাবি নতুন করে যে এটাকে কিভাবে আরো সুন্দর করে কাজ করা যায়, যেটাকে রপ্তানি
আমাদের বিজনেস সক্ষমতা প্রদর্শন, ব্যবসা সম্প্রসারণ, এগুলো নিয়ে কাজ করা যায়, কিরকম হওয়া উচিত বলে আপনাদের ব্যবসায় পক্ষ থেকে আপনাদের কি বলে হয়? প্রথমত আপনি যেটা শুনলেন যে এবারে নতুন কিছু সংযোগ করা হয়েছে, যে একটা পেভিলিয়নে বাংলাদেশের 7টা পণ্য যেগুলো রপ্তানি করার নতুন সম্ভাবনা তৈরি হবে সেগুলোকে আনা হয়েছে। সেমিনার সিম্পোজিয়াম আগেও ছিল, এবারে এটাকে আরো গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে। প্রকৃতপক্ষে আমরা শুরুতেই যে বক্তব্যে বলেছি এবং মাননীয় উপদেষ্টা মহোদয় যেটা বলেছে যে এটাই হলো আমাদের দেশের সক্ষমতা, পণ্য উৎপাদনের প্রযুক্তি এবং পণ্যকে বহির্বিশ্বের কাছে নিয়ে যাওয়ার একটা অন্যতম প্রধান উপায়। তাহলে আমাদের পণ্যের বৈচিত্র্য আনার জন্য আমাদের যে উৎপাদনমুখী এবং রপ্তানিমুখী শিল্পকে যে গড়ে তুলতে হবে, তাহলে আমরা উৎপাদন করব কোনগুলো, যেগুলো আমাদের আমদানি হচ্ছে অথচ এটা উৎপাদন করার সুযোগ আছে। বিজ্ঞান এবং প্রযুক্তিকে ব্যবহার করতে হবে। আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলো যেখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি যারা, সেগুলোতে অসংখ্য প্রযুক্তি তাদের আইডিয়ার ভিতরে ঢুকে দিয়ে যদি বাজেট দেওয়া যায়, গবেষণা করা যায়, সেই বিশ্ববিদ্যালয়গুলোকেও এই মেলাতে অথবা একাডেমি ইন্ডাস্ট্রি পার্টনারশিপে যেটা ইনোভেশন, আপনার বাণিজ্য মানে কি? ইনোভেশন এবং মার্কেটিং। তো ইনোভেশন কখন হবে? যখন ইনোভেশনকে মূল্য দেওয়া হবে, লাভজনক করা হবে। আপনি যদি কোনো দেশের কোনো শিল্প কলকারখানাকে যদি সরকারি ভর্তুকির মধ্যে নিয়ে আসেন, তার মানে হলো ওটার ইনোভেশনটা আপনি একদম হারাম করে দিলেন। এই হালাল আল হারামের যে সংজ্ঞা, ওই রকমের হারাম, মানে কেউ যাবে না ওখানে, যেহেতু সরকারের সাথে লাভ লসের হিসাব করতে হবে, ফলে প্রাইভেট ইনভেস্টমেন্টটা ওটা বন্ধ হয়ে গেল এবং ইনোভেশন বন্ধ হয়ে গেল। এটাকে যদি আমরা কার্যকরী করতে চাই, প্রথমত সংখ্যাতাত্ত্বিক লক্ষ্যমাত্রা একটা রাষ্ট্রের পক্ষ থেকে তো করাই আছে, সেটাকে আরও একটু আমরা কতটুকু লক্ষ্যমাত্রা পৌঁছতে পারলাম, সফলতা কাকে বলে, আমার হওয়ার কথা ছিল এই, আমি পৌঁছতে পারছি ওই পর্যন্ত। এগুলোকে যখন আমরা ওইভাবে নিব যে আমার এই মেলার আমার অবজেক্টিভটা এই, সংখ্যাতাত্ত্বিক অবজেক্টিভ এই, আমরা এই সেক্টরে এটা করবো। একটা ইন্টারনাল মার্কেটে, ডোমেস্টিক মার্কেটে যেটা হচ্ছে সেটা আমাদের মানুষের ক্রয় ক্ষমতার উপর নির্ভর করে যদি মেলাতে ছাড় দেওয়া হয়, অবশ্যই এটা ট্রানজ্যাকশন বাড়ে এবং এটা ব্যবসায়ীদের জন্য এটা একটা ভালো। কিন্তু আমার কথা হলো আন্তর্জাতিক বাণিজ্য মেলা, তাহলে আমার আন্তর্জাতিক পরিমণ্ডলে আমার পণ্যের যে তুলনামূলক সুবিধা আছে, সেই সমস্ত ক্রেতাকে যদি আমরা এখানে এনে দেখাতে পারি যে তুমি যে পণ্য পৃথিবীর অন্যান্য দেশ থেকে সোর্সিং করছো, তার চেয়ে তুলনামূলক পার্থক্য এখানে, মূল্য সুবিধা, গুণগত মান, যেটা যেভাবে তাকে অ্যাট্রাক্ট করে, সেটা যখন কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা আমি তুলে ধরতে পারবো, তখন এটা ধীরে ধীরে এই মেলাটা আন্তর্জাতিক বাণিজ্য মেলা হিসেবে এটা পরিচিতি পাবে এবং এটা এমনও লাভজনক। শুনেছি অনেক নতুন উদ্যোক্তা এই ধরনের আয়োজনের সাথে যুক্ত হয়ে নিজে স্বাবলম্বী হয়েছে, পরিচিতি তৈরি করতে পেরেছে এবং একটা কমিউনিটির মাধ্যমে সে এখন এক্সপোর্টার বা এই ধরনের জায়গায় গিয়েছে। এই ধরনের গল্প আমরা শুনেছি। এটা তো আসলে আপনারা অনেক নারী উদ্যোক্তাকে আপনারা আমন্ত্রণ করেন যারা একেবারে নিউ কামার, তাদেরকে এটা তো সেই ভিড়টা তৈরি করে দেওয়ার জন্য কাজে কার্যকর হয় কিনা আপনার কাছে কি মনে হয়? অবশ্যই আপনারা জানেন যে সম্প্রতি ডিসেম্বর মাসে আমাদের গ্লোবাল সোর্সিং এক্সপেক্টিভ ফেয়ার হয়ে গেছে এবং সেখানে আমরা প্রতিশ্রুতিশীল নবীন উদ্যোক্তা যারা আছেন, হয়তো আর্থিকভাবে এখনো ততটা সক্ষমতায় যাননি, আমরা তাদেরকে খুঁজে খুঁজে নিয়ে এসেছি এবং তাদেরকে আমরা সুযোগ করে দিয়েছি এই মেলাতেও তারা যেন প্রদর্শন করতে পারেন। সম্প্রতি শেষ হয়ে গেছে এসএমই মেলা, সেখান থেকেও যারা ভালো করেছেন বা যারা পুরস্কার পেয়েছেন তাদেরকেও আমরা আগ্রহ দিয়ে তাদেরকে আমরা এখানে আহ্বান জানিয়ে এই মেলাতে আমরা অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছি এবং ভবিষ্যতের চেষ্টা থাকবে রপ্তানি উন্নয়নের মাধ্যমে যেসব আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সরকারি সহায়তায় আমাদের রপ্তানিকর্তারা যান, সেসব মেলাতেও আমরা এই নবীন এবং নারী উদ্যোক্তাদেরকে নিয়ে যাব। জি, আমরা আগারগাঁ থেকে যখন মুভ করে এখন চীন, বাংলাদেশ চায়না এক্সিবিশন সেন্টারে গেলাম, আমরা গেল কয়েক বছর দেখলাম একটু মানে যে দর্শনার্থীরা আমরা এখানেই পেতাম সেটা পাইনি। এখন কি অবস্থা? এটার কি ধারাবাহিকভাবে দর্শনার্থী বাড়ার লক্ষ্যটা কিরকম, বা যারা আসলে সেই ধরনের আমাদের কাঙ্ক্ষিত ক্রেতা তাদেরকে পাচ্ছি কিনা? জি, প্রতি বছরই আসলে দর্শনার্থীর সংখ্যা বাড়ছে এবং বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনগুলিতে তো খুবই জমজমাট একটা মেলা পরিণত হয় এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এবং যাতায়াতের যে রাস্তা, আপনারা জানেন যে কুড়িলদা বিশ্ব রোড থেকে যে আমাদের মেলা পর্যন্ত যে রাস্তার অবস্থা এখন খুবই ভালো হয়ে গেছে এবং
ডেডিকেটেড যে বাস সার্ভিস বিআরটিসি সেবা দিচ্ছে সেটিও সাধারণ দর্শক এবং সাধারণ ক্রেতাদেরকে এই মেলাতে নিয়ে যাওয়ার জন্য খুবই একটা সহায়ক ভূমিকা পালন করছে। পাশাপাশি যে আমাদের যে রাইড শেয়ারিং সার্ভিস পাঠাও বিশেষ অফার দিচ্ছে, যাতে কেউ যদি পাঠাও ব্যবহার করে যেতে চান এই মেলাতে তারাও বিশেষ সুবিধা পাবেন। জি। আমরা আশা করছি গতবারের তুলনায় আমরা বেশি সংখ্যক দর্শককে মেলায় পাবো। আমরা একটা সময় অনেক বড় বড় ব্র্যান্ড, নামকরা ব্র্যান্ডের বড় বড় প্রতিষ্ঠানগুলোর এক ধরনের মানে এই মেলায় চাহিদা খুব আগ্রহ করে মাঝখানে আমরা গেল 2-1 বছর দেখেছি সেই চাহিদাটা কমে গেছে, বিশেষ করে একটু দূরে হওয়ার কারণে। ব্যবসায়ী হিসেবে আপনার কাছে কি মনে হয় যে এই একটু আগ্রহ কমার কারণ কি এই ক্ষেত্রে? এটা ধরুন প্রথমত 1-2 বছরের মধ্যে এটা তো যেটা পরিসংখ্যা যেটা একটু আগে জানলেন যে এটা কিন্তু ক্রমশ বাড়ছে। আমাদের শহরের মাঝখানে হলে হয়তো আপনার কিছু শহরের ক্রেতারা এখানে যাবে। আন্তর্জাতিক বাণিজ্য মেলা যে প্রেমিসেস এটা নেওয়া হয়েছে এটাই জনপ্রিয় হয়ে যাবে সময়ের মধ্য দিয়ে, এবং এটাই সঠিক। শহর থেকে একটু দূরে আপনার অন্য দেশেও যেগুলো বড় মেলা হয় ওগুলো কিন্তু দেখবেন যে মূল শহরে হয় না, তারা আগে থেকেই বানানো আছে প্যাভিলিয়নগুলো, ওই নির্দিষ্ট ওই জায়গাতে হয়। আমাদের এখানে চীন মৈত্রী যেটা আছে সেটা কিন্তু আপনার একদম শহরের মাঝখানে, ওটা মেলা হলে দেখা যায় যে মানুষের নগর জীবনে বিশেষ করে শুক্র শনিবারে ওই দিকে রাস্তায় সাধারণ মানুষের যোগাযোগের অবস্থা থাকে না। সেই দিক থেকে এই সিদ্ধান্তটা সরকারের খুব ভালো, এবং ধীরে ধীরে এটা জনপ্রিয় হয়ে যাবে। মেলাকে জনপ্রিয় করতে হলে মেলাতে আপনার বৈচিত্র্য আনতে হবে। মেলাকে জনপ্রিয় করতে হলে ইনোভেশনকে, বিশ্ববিদ্যালয়গুলোকে বলতে হবে তার উদ্ভাবন কি আছে সে ওখানে নিয়ে যাবে। ইন্ডাস্ট্রি একাডেমি যেটিও আগে বলেছে, এগুলোকে সম্পৃক্ত করলে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন হবে, নতুন নতুন পণ্য তৈরি হবে, যেটার তুলনামূলক সুবিধা যখন ক্রেতা দেখবে যে এখানে বাংলাদেশে এই জিনিস এটা পাওয়া যায়, তখন আস্তে আস্তে এটার মধ্য দিয়ে আমাদের আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের দেশে বেশ কিছু সাজেশন আমি দেখছি যে মোস্তাফিজ ভাইয়ের কাছ থেকে আসছে, এগুলা কি আসলে কনসিডার করার জন্য আপনাদের খুব মানে এটা কি অনেক বেশি উদ্যোগ নিতে হবে, না এটা করা সম্ভব বা কিরকম? না, ইতোমধ্যেই আমি এই আলোচনাতে একটি আপনাদেরকে জানাতে চাই যে আপনি যেভাবে বলেছেন যে দেশের সবচাইতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানগুলোকে বা তাদের সেরা পণ্যগুলিকে আনার বিষয়ে আমাদের কোনো প্রচেষ্টা আছে কিনা, ইতোমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি। গতকাল উদ্বোধনী অনুষ্ঠান পরে এই আলোচনায় সিদ্ধান্তটা হয়েছে যে আমরা মেলাটা শুধু সবার জন্য উন্মুক্ত রাখার পাশাপাশি একটা অংশ আমরা দেশের সেরা প্রতিষ্ঠানগুলো, সেরা মানের পণ্য যারা উৎপাদন করেন, রপ্তানি করেন, তাদের জন্য আমরা ছেড়ে দেবো। হয়তো এটি হতে পারে যে মেলার সম্পূর্ণ মেলার 20% অংশ আমরা সেরা প্রতিষ্ঠানের জন্য রাখবো। তাদেরকে আমরা উৎসাহিত করব, তাদেরকে প্রণোদনা দেবো যাতে তারা তাদের সেরা পণ্য নিয়ে মেলায় আসেন, এবং বাকি 80% অংশ আমরা সবার জন্য উন্মুক্ত রাখবো। এর মাধ্যমে যেটা হবে আসলেই আক্ষরিক অর্থেই মেলায় সবাই যেমন অংশগ্রহণ করবে, আবার বাংলাদেশের সেরা যেটি আমাদের উদ্দেশ্য সেটিকেও আমরা এই আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নিয়ে আসতে পারি। আমরা মনে করি যে এরকম একটা জায়গা তৈরি হবে। একটা বিরতি নেওয়ার সময় হয়েছে, আবার দুজন একটু থাকুন। দর্শক, চলছে বিজনেস টাইমস, একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। আরেকবার স্বাগত জানাচ্ছি বিজনেস টাইমসের সঙ্গে আছে মিরিয়া সাজান। আমরা আজকে আলোচনা করছিলাম 30 বছরের বাণিজ্য মেলা প্রাপ্তি ও প্রত্যাশা। আলোচনার জন্য আমাদের সাথে আজকে আছেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান জনাব হাসান আরিফ, এবং আমাদের সাথে আছেন বাংলাদেশ এগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট KSM মোস্তাফিজুর রহমান। আপনাদের দুজনকেই আরেকবার স্বাগত জানাচ্ছি। বিরতির আগে আমরা আলোচনা করছিলাম যে আসলে আপনি বলছিলেন যে মেলাটাকে আরো সুন্দর করে সাজানোর বিষয়টি আমরা উঠে এসেছে, এবং আমাদের আলোচনায় এসেছে যেহেতু স্থান পরিবর্তন হয়েছে, কতটুকু দর্শনার্থীকে আমরা সেখানে নিতে পেরেছি, বা এই প্রসঙ্গে মেলাটাকে কি আর একটু আধুনিকায়ন করা যায় কিনা, যেহেতু এখন সবকিছুতেই আমরা উন্নত বিশ্বের নানা মেলা বা প্রোগ্রাম আমরা দেখি, সেখানে দেখি যে আরো অনেক ধরনের বিষয় সেখানে প্রযুক্তিগত জায়গা থেকে হোক, অবকাঠামোর জায়গা থেকে হোক, আমরা সেগুলো লক্ষ্য করে থাকি। যেহেতু বাংলাদেশে এটা একটা এক্সিবিশন সেন্টার, আমরা সেটাকে নিয়ে আরো আধুনিকায়ন করার কোনো সুযোগ আছে কিনা? জি, এ বিষয়ে আমাদের পরিকল্পনাও আছে। আপাতত যেখানে আমাদের মেলা হচ্ছে, এই আমরা যেটাকে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার বলছি, বা সংক্ষেপে যেটাকে আমরা নাম দিয়েছি বিগ ওয়েভ, সেটিকে আরও এর কলেবার আরও বৃদ্ধি করার পরিকল্পনা আছে। এর জন্য আমরা পূর্ত মন্ত্রণালয়ের সাথে আমরা কাজ শুরু করেছি, এবং আরও প্রায় 12 একর জায়গা আমরা পূর্বাঞ্চলে নিতে চাচ্ছি, যেটি মিলে আমরা একটি পূর্ণাঙ্গ একটি এক্সিবিশন সেন্টার, সব রকম সুযোগ সুবিধা
এবং আরও বেশি এক্সিবিশন হল নিয়ে যেখানে বিভিন্ন ধরনের বড় পরিসরে আন্তর্জাতিক বাণিজ্য মেলা আমরা আয়োজন করতে পারবো আন্তর্জাতিক মানের, সে বিষয়ে আমরা কাজ শুরু করেছি। মেলার সাথে যেটি আপনারা উল্লেখ করেছেন, যেহেতু এটি ঢাকার কেন্দ্রস্থল থেকে একটু দূরে, যোগাযোগটি একটি ভালো, সড়ক পথে যোগাযোগ হয়ে গেছে। এর সামনে দিয়ে একটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ হচ্ছে, যার মাধ্যমে এই এলাকা আরও সুন্দরভাবে যোগাযোগ হবে নারায়ণগঞ্জ, নরসিংদী এবং গাজীপুরের সাথে। পাশাপাশি যদি মেট্রো রেলের সেবাটা পূর্বাচল পর্যন্ত সম্প্রসারিত হয়, সেক্ষেত্রেও মেলার আকর্ষণ বাড়বে। এবং সেই সাথে সাথে অবশ্যই মেলা নিয়ে ব্র্যান্ডিংয়ের যে ব্যাপারটা আছে সেটিকে আমরা জোর দেব, যার জন্য আগে সামনের দিনগুলিতে মেলা আরও আকর্ষণীয় করে তুলতে পারি এবং মেলার যে আবেদন আন্তর্জাতিক পরিমণ্ডলে আমরা আরো বৃদ্ধি করতে পারি। জি, এই বাণিজ্য মেলা ছাড়া রপ্তানি উন্নয়ন ব্যুরো আর কি ধরনের আয়োজন করছে, বিশেষ করে দেশে এবং বিদেশে এই ধরনের রপ্তানিকে বাড়ানোর জন্য ফেয়ার বা এই ধরনের রিলেটেড আর কি প্রোগ্রাম এই বছর নিবে বা সামনে তাদের প্ল্যানিং কি আছে? জি, আমরা তো শুধু দেশে এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা নয়, আমরা গত বছর ডিসেম্বরে আমরা প্রথমবারের মতো গ্লোবাল সোর্সিং এক্সপো আয়োজন করেছি এবং এটার মাধ্যমে আমরা প্রথমবারের মতো B2B একটি বিজনেস মেলার আয়োজন করলাম আমাদের যারা উদ্যোক্তা বা রপ্তানিকারক তাদের জন্য, এবং আন্তর্জাতিক ক্রেতাদের সাথে সরাসরি সম্পর্ক স্থাপন করা হবে। এটি বিশেষ করে আমাদের উদ্যোক্তাদের কাছ থেকে খুবই ভালো সাড়া পেয়েছি এবং তাদের অত্যন্ত বেশি চাহিদা ছিল এবং তাদের দাবি যে এই জাতীয় এক্সপো যেন আমরা নিয়মিত আয়োজন করি এবং সম্ভব হলে আগামী বছর থেকে অর্থাৎ এবছর থেকে আমরা একাধিকবার অর্থাৎ অন্তত 2টি করে আমরা গ্লোবাল সোর্সিং এক্সপো করার চেষ্টা করব। আমাদের উদ্যোগ আছে যে সারা পৃথিবীতে প্রায় 46টি, এই অর্থ বছরে 46টা আন্তর্জাতিক মেলায় আমরা অংশগ্রহণ করার জন্য সহায়তা করব আমাদের উদ্যোক্তাদের। পাশাপাশি একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা এর মধ্যেই আমরা নীতি নির্ধারকের সাথে কথা বলেছি, এই বিষয়টি তুলে ধরেছি রপ্তানি উন্নয়ন ব্যুরোকে এবং আমাদের সারা পৃথিবীতে বিভিন্ন দেশে আমাদের দূতাবাসে যে কমার্শিয়াল উইংগুলি আছে সেটিকে আরও কার্যকর করার জন্য আমাদের রপ্তানিকারকদের জন্য যেন তারা পর্যাপ্ত সহায়তা করতে পারেন, এই আমাদের কমার্শিয়াল উইংয়ের কমার্শিয়াল কাউন্সিলরদেরকে সাথে নিয়ে এবং ইপিবির সাথে মিলে একটি পূর্ণাঙ্গ সমন্বিত একটি ট্রেড প্রমোশন অর্গানাইজেশন বাংলাদেশে এখন করা এখন সময়ের দাবি। এরকম নজির সারা বিশ্বেই আছে, আমরা নতুন কিছু করছি না, সারা বিশ্বের উন্নত দেশের উদাহরণ আমরা অনুসরণ করে আমরাও বাংলাদেশে একটি স্বতন্ত্র এবং পূর্ণাঙ্গ ট্রেড প্রমোশন অর্গানাইজেশন করতে যাচ্ছি। বেশ ভালো উদ্যোগের কথা বলছেন। একটু জনাব মোস্তাফিজ আপনার কাছে আসতে চাই, এই যে উদ্যোগগুলো এবং আপনি যে কথাটি বলছেন যে শুধু পোশাক নয় অন্যান্য খাতকে তুলে আনতে হবে, সেই এই ধরনের উদ্যোগগুলো যদি নেওয়া হয় ঘন ঘন তাহলেই তো অন্যান্য খাত এগিয়ে আসবে। আপনার কাছে কি মনে হয়? না, সত্য, এটা আপনার উদ্যোগের মধ্য দিয়েই আমাদের অপরচুনিটি তৈরি হবে এবং যেখানে অবস্ট্রাগল আছে সেখানে যদি কাজ করা হয় তাহলেই কিন্তু অবস্ট্রাগলটাই টার্ন হবে অপরচুনিটিতে। আমাদের যখনই বহির্বিশ্বে আমাদের পণ্য যাওয়ার বিষয়টা আসে, আমরা এটাকে 2-3 ভাগে যদি ভাগ করি, একটা যেমন ধরুন যেগুলো জিআই পণ্য, যেগুলো আমাদের দেশেই এর হলো আমরাই এটার অরিজিন, ফলে এই পণ্যের দিকে আমরা গুরুত্ব দিলে সেগুলো কিন্তু আপনার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ অনায়াসে আপনি পেয়ে যাবেন। আরেকটা হলো জিআই পণ্য না, কিন্তু আপনি প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন করেছেন, প্রোডাক্টটাকে এমনভাবে করেছেন যেটা আন্তর্জাতিক বাজারে যখন পণ্য যাবে সেখানে কিন্তু আপনার পৃথিবীর বহু দেশের সাথে প্রতিযোগিতা করতে হবে। সেই ডিফারেন্সিয়েশনটা আপনার বাই কোয়ালিটি বাই প্রাইস, কারণ বাংলাদেশে যেহেতু আমাদের এই সাউথ এশিয়ার মধ্যে না, আপনার সাউথ এশিয়ায় তো জরিপ করাই আছে, লেবার মার্কেটটা আমাদের এখানে তুলনামূলকভাবে আমরা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে, যেটা আমরা যদি ইন্ডিয়া, চায়নার সঙ্গে এবং নেপাল, মালদ্বীপ এগুলোর সাথে তুলনা করি, আমাদের কিন্তু শ্রম বাজারটা কম্পিটিটিভ। তাহলে যদি উৎপাদনের তো আপনার যে কাঁচামাল ছাড়াও আপনার যে লেবারের যে কস্ট যেটা আসে সেগুলো কিন্তু আমরা অনেক প্রাইস অ্যাডভান্টেজ পাইতে পারি। তাহলে আমরা যদি জিআই পণ্যর বাহিরে আমাদের আমদানি তালিকা আমরা প্রায় $100 বিলিয়ন আমরা হলে ইম্পোর্ট করি আর এর অর্ধেক আমরা এক্সপোর্ট করি, তার মানে 54 বছরে আমাদের দেশটা যে দিকে থাকার কথা আছে তার উল্টা দিকে ঝুলে আসে। মানে আমাদের শ্রমবাজার এত কম্পিটিটিভ অ্যাডভান্টেজ থাকার পরেও আমাদের আমদানির তালিকাটা অনেক বড় এবং সরকার নিজেই আমদানি করে। এই যে এই ধারণার মধ্যে থেকে বের হয়ে আসার জন্য এবং ভর্তুকি দিয়ে আমদানি করে, যখনই কোনো ইন্ডাস্ট্রিতে ভর্তুকির মধ্যে যাবে তখন কিন্তু ওখানে আপনার নতুন বিনিয়োগকারী সেখানে আসবে না। তাহলে আমরা ধরুন আমদানির তালিকাটা নিয়ে, যেটা সরকারের তো মেধাবী লোকের সংখ্যা বেশি, কারণ ধরুন পাবলিক সার্ভিস কমিশন বসেই আছে
দেশের জিনিয়াস ছেলেদেরকে কম্পিটিটিভ এক্সামের মাধ্যমে দেওয়া, সবচেয়ে মেধাবীদেরকে সরকারে যাওয়া। তাহলে সেই মেধাবী লোকগুলোকে যদি জাস্ট ওয়ে অফ থটটা যদি চেঞ্জ করে দিয়ে তোমার আমদানি তালিকা থেকে তুমি খুঁজে বের করো যে কোন পণ্যটা আমাদের ইউনিভার্সিটির যেগুলো সায়েন্স টেকনোলজি ইউনিভার্সিটির যে ফ্যাকাল্টি আছে, কেমিস্ট্রি ডিপার্টমেন্ট আছে, টেকনোলজি ডিপার্টমেন্ট আছে, বুয়েট আছে, আর আমাদের এতগুলো বিশ্ববিদ্যালয় আছে, কৃষি বিশ্ববিদ্যালয় আছে, যার সাথে যেটা ম্যাচ করে সেই বিশ্ববিদ্যালয় প্রকল্প আকারে নিতে হবে। তারাই ঠিক করবে যে এই পণ্যটা আমাদের দেশে তুলনামূলক সুবিধা দিয়ে উৎপাদন করা সম্ভব। জি, আমরা আলোচনা প্রায় শেষের দিকে আছি। মুস্তাফিজ ভাই বলছিলেন অনেকগুলো বিষয়, বিশেষ করে কিভাবে এই খাতগুলোকে সামনে এগিয়ে নিতে হবে। বিশেষ করে আপনার কাছে যে জিনিসটা জানার, যেখানে আমাদের সস্তা শ্রমিকের মতো যেই উপাদান, সস্তা শ্রমিক আমি বলবো যে আমরা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আমাদের, এবং সেখানে আমরা পোশাক খাতে এই ধরনের কিছুটা কম খরচে তৈরি করে আমরা যেভাবে এগিয়ে গেলাম, এই মার্কেটিংটাকে আমরা কেন আরো ভালোভাবে নিচ্ছি না, এবং এইটাকে আমরা কিভাবে এটাকে আমরা কাজে লাগাতে পারি কিনা? না, সরকার কিন্তু এই জাতীয় কাজ শুরু করেছে ইতোমধ্যেই। ইনফ্যাক্ট রপ্তানি উন্নয়ন ব্যুরোর উদ্যোগেই এই পোশাক খাতে যেসব নীতি সহায়তা দেওয়া আছে, একই রকম নীতি সহায়তা অন্যান্য খাতকে যেন দেওয়া যায় তার প্রচেষ্টা বেশ আগে থেকে শুরু হয়েছে। সম্প্রতি যে কার্যকারী হয়েছে গত সেপ্টেম্বরে, কিন্তু একটি আপনারা জানেন যে একটি সরকারি আদেশ জারি হয়েছে, যার মাধ্যমে অ্যাপারেল সেক্টরের পাশাপাশি আরও 7টি সেক্টরে যারা উদ্যোক্তা আছেন তারা তাদের কাঁচামাল এবং পণ্য কোনো ব্যাংক গ্যারান্টির বিপরীতে কোনো বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স না থাকা মাধ্যমেও তারা আমদানি করতে পারবেন। আমরা আশা করছি যে এই সুযোগটা যদি বাকি 7টি সেক্টরের যারা উদ্যোক্তা আছেন তারাও যদি এই সুযোগটা গ্রহণ করেন, অ্যাপারেল সেক্টর যেভাবে বিকশিত হয়েছে বাংলাদেশে, হয়তো ধীরে ধীরে এই সেক্টরগুলোকে এগিয়ে আসবে। এর পাশাপাশি এই নীতি সহায়তার পাশাপাশি অবশ্যই ব্র্যান্ডিং, বাংলাদেশকে সারা বিশ্বের বুকে ব্র্যান্ডিং করাটা খুবই জরুরি হয়ে গেছে। একটি সমন্বিত ব্র্যান্ডিং স্ট্র্যাটেজির মাধ্যমে পাবলিক সেক্টর, প্রাইভেট সেক্টর একসাথে একভাবে বাংলাদেশের সক্ষমতাকে বিদেশে তুলে ধরতে হবে, এবং সেই জন্য দরকার, ইঙ্গিত দিচ্ছিলেন যেমন মুস্তাফিজ ভাই, যে পাবলিক সেক্টর এবং প্রাইভেট সেক্টর এবং পাশাপাশি একাডেমির যে কোলাবোরেশন, সেটি খুব জরুরি হয়ে গেছে। এটি শক্তিশালী করা গেলে আশা করি বাংলাদেশের সমস্ত সক্ষমতা নিয়ে সমস্ত সেক্টরকে আমরা আন্তর্জাতিক বাজারে রপ্তানি খাতকে আমরা তুলে ধরতে সক্ষম হব। জি, আমাদের হাতে 2 মিনিট আছে, আপনি কোনো মন্তব্য যুক্ত করবেন কিনা? আমি বলবো যে যেটা আমি সম্মানিত ভাইস চেয়ারম্যানের কথা ধরেই বলি যে সরকার এবং বেসরকারি খাত একসাথে কাজ করতে হবে। আমাদের জরিপে বেরিয়ে আসছে ইজ অফ ডুইং বিজনেসে রেগুলেটরি ব্যারিয়ারের কারণে এবং গভর্নমেন্টের ব্যুরোক্রেসির কারণে এটা হলো আমাদের বিজনেসের সক্ষমতা, আমরা পিছিয়ে যাচ্ছি। আপনি একই সাথে আমাদের পার্শ্ববর্তী দেশে কয়েক হাজার আইনকে এবং বিধিকে সংস্কার করেছে শুধুমাত্র ইজ অফ ডুইং বিজনেস সিঙ্গেল ডিজিটে আনার জন্য, 10-এর নিচে। আমরা হলো 195টা দেশের উপরে, এই জরিপটা আর ওয়ার্ল্ড ব্যাংক করে না, 2020 সালেই সর্বশেষ জরিপ ছিল। একই কোশ্চেনিয়ারে পৃথিবীর 195টা দেশে করেছে, বাংলাদেশের অবস্থান হলো 168। তাহলে ব্যুরোক্রেটসদেরকে ভাবতে হবে, পলিটিশিয়ানদেরকে ভাবতে দেশের হবে। প্রয়োজনে আইন এবং বিধিগুলোকে আরেকটু সহজ করে নেওয়ার কথা বলছেন। আমরাও মনে করি এই ধরনের আয়োজন আপনারা করবেন, এবং এই আয়োজনে সাধারণ মানুষ যেমন অংশগ্রহণ করবে, সেখানে আমাদের আন্তর্জাতিক বায়াররা আসবে, আমাদের ব্যবসায়ীরা সুবিধা পাবে। আমরাও মনে করি বাণিজ্য মেলা এবং অন্যান্য আয়োজন আপনারা করছেন সেটা সফল হোক এবং দর্শনার্থীরা সেখানে যাক, সেই প্রত্যাশা আমাদের থাকলো। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ দর্শক, এতক্ষণ দেখছিলেন বিজনেস টাইমস। আমরা আলোচনা করছিলাম 30 বছরের বাণিজ্য মেলা, সেটির প্রাপ্তি এবং প্রত্যাশা নিয়ে। আমরা প্রত্যাশা করি সেখান থেকে ভালো ফলাফল আসবে এবং আমাদের রপ্তানি বাজার, আমাদের ব্যবসা সম্প্রসারণ হবে, আমাদের সক্ষমতা প্রদর্শন করব। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করছিলাম। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে যুক্ত হবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশ টিভির সঙ্গে থাকুন।